প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানিয়ে চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন সংবাদপত্রে বাংলাদেশের আজকের পর্বটি শুরু করছি। আমি মীর মাসরুর জামান। গণমাধ্যমের প্রধান শিরোনামগুলোকে ঘিরে চলমান পরিস্থিতি বিশ্লেষণের এই আয়োজনে আজ সম্মানিত অতিথি হয়ে আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক এবং দেশের সঙ্গীত বিষয়ক একমাত্র পত্রিকা সরগম সম্পাদক জনাব কাজী রওনক হোসেন। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মাঝে। তো প্রিয় দর্শক, আমরা জানি যে আজ গণমাধ্যমগুলোর অভিন্নভাবে একটি সংবাদ শিরোনামকে প্রধান করা হয়েছে, সেটি হচ্ছে যে নতুন সরকারের শপথ এবং আসন্ন মন্ত্রিসভা কেমন হবে সেই আয়োজনকে ঘিরে। মন্ত্রিসভাকে ঘিরে যে শিরোনামটি আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে যেটি রয়েছে সেটি বলা হচ্ছে যে বিএনপির এই নতুন মন্ত্রিসভা খুব বড় হবে না, এটি 35 থেকে 27 সদস্যের মধ্যে এরকম হবে। বলা হচ্ছে যে এর মধ্যে কিছু পূর্ণমন্ত্রী থাকবেন সংখ্যায় বেশি, প্রতিমন্ত্রী করা হবে 9 থেকে 10 জনকে। তো এই মন্ত্রিসভার আকার এবং আসন্ন সম্ভাব্য মন্ত্রিসভায় কোন ধরনের ব্যক্তিদের প্রাধান্য দিলে ভালো হয়, এরকম প্রসঙ্গকে ঘিরে আজকে আমরা আমাদের সম্মানিত অতিথি কাজী রওনক হোসেনের সঙ্গে আলোচনা শুরু করছি। ধন্যবাদ। আসলে মন্ত্রিসভা আকার কি হবে এটা কোনো বিষয় না, কারণ ছোট মন্ত্রিসভা দিয়েও অনেক ভালো কাজ করে অনেক দেশ, আবার বিশাল মন্ত্রিসভা দিয়েও কিছুই করতে পারে না। সুতরাং কাদেরকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে জরুরি। এবং আমি মনে করি যে বিএনপির উচিত এখন প্রবীণ নবীন এই দুই পক্ষেরই একটা সমন্বয়, কারণ এক্সপেরিয়েন্স লোক না থাকলে পরে দেশ চালানো খুব কঠিন হবে, এবং এক্সপেরিয়েন্স লোক থাকলে পরে যারা নবীন তারা এনাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে। যারা আগে বিভিন্ন মন্ত্রণালয়ের কাজে ছিলেন, দায়িত্বে ছিলেন, অথবা রাজনীতির সাথে যাদের দীর্ঘদিনের যোগসূত্র, তো তাদের কাছ থেকে আমরা যে জিনিসটা আশা করতে পারি, তারা যতটা ভেবেচিন্তে যতটা সুন্দরভাবে একটা ডিসিশন দিতে পারবে, সেটা কিন্তু চট করে আজকে যে মন্ত্রী হলো বা এমপি হলো তার কাছ থেকে আমরা আশা করতে পারি না। সুতরাং এটা একটা মিক্সড এইজের মন্ত্রিসভা হওয়া উচিত এবং তাহলে ভালো হবে। আর মন্ত্রিসভায় আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমরা যেটা ভুলে যাই সেটা হচ্ছে যে মন্ত্রিসভা করা কিংবা যে কোনো কিছু করার বিজয়ের পরে আমরা আর আগের কোনো কিছুই মনে রাখতে চাই না, সব কিছু নতুন করে ভাবতে চাই। কিন্তু সব কিছু নতুন করে ভাবলে চলবে না। আগের দৃষ্টান্ত, আগের পারফরমেন্স দেখেই মন্ত্রীদেরকে নিয়োগ দেওয়া উচিত এবং সেইভাবেই চলা উচিত। আমি তো মনে করি যে এবার একটা সুবর্ণ সুযোগ এসছে বিএনপির জন্য, কারণ এরকম একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি, তারপরে তারা যদি সুন্দরভাবে মন্ত্রিসভা সংগঠিত করে সবার সহযোগিতা নিয়ে চলতে পারেন, সেটা হবে সবচেয়ে কাম্য। মন্ত্রিসভায় বিভিন্ন রকম অন্তর্ভুক্তির কথা আলোচনা করা হচ্ছে, যে অঞ্চল ভিত্তিক, যেমন পার্বত্য অঞ্চল, সমতল অঞ্চল, তারপর ধর্মীয় বিবেচনায় অন্তর্ভুক্তি, এই কথাগুলো বলা হচ্ছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আমি মনে করি যে আসলে এই ধরনের অন্তর্ভুক্তির যেই দাবি বা প্রত্যাশা বা আলোচনা, এটা খুব একটা ভালো ব্যাপার না। কারণ হলো আমাদের দরকার যোগ্য লোক। একজন আদিবাসী হলেই যে সে কিছু জানবে না, আর একজন ডক্টরেট বা তার চেয়ে বড় কিছু হলে সে সব কিছু জানবে, তা কিন্তু না। এখানে যেখানে যার যোগ্যতা, যে যোগ্য তাকে সেখানে দেওয়া উচিত। হ্যাঁ, আদিবাসীরা বা ধরেন যে চিটাগং ট্রাস্টে যদি কেউ আসে, তো তাহলে পরে তারা ন্যাচারালি তাদের এলাকার উন্নয়নের জন্য কাজ করতে পারবে। রিপ্রেজেন্টেশনের কথা যেটি বলা হয়, ভয়েসের কথা, এই রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে একই ব্যাপার। তাদের রিপ্রেজেন্টেশন না থাকলে তো কোনো শব্দই আসতো না, কোনো শব্দ উচ্চারণই হতো না। নারী প্রতিনিধিত্বের কথাটিও আমরা আলোচনায় দেখতে পাচ্ছি। নারী প্রতিনিধিত্বটাও দরকার, এবং আমি মনে করি যে যদিও বিএনপি থেকে নারীদের নমিনেশন দেওয়া হয়েছিল এবং তারা কেউ পাশ করেছে, কেউ পাশ করে নাই, কিন্তু অন্যান্য দলগুলো জুলাই সনদে মানে সিগনেচার করে আসার পরেও তারা কিন্তু নারীদের নমিনেশনটা দেয়নি। ফলে নারীদের প্রতি যে একটা ভিন্ন চোখে দেখা, সেটা কিন্তু এখনও রয়ে গেছে, এবং এখান থেকে আমাদেরকে অবশ্যই মানে বেরিয়ে আসতে হবে। কারণ আমাদের এখন সারা পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলতে হবে, তাদের সাথে পাল্লা দিতে হবে। সেটা দিতে যে যদি আমরা এখনও সে আগের মতন মানে ম্যাট্রিমোনিয়াল না প্যাট্রিমোনিয়াল
সোসাইটি হবে এরকমভাবে চিন্তা ভাবনা করি তাহলে কিন্তু চলবে না। আমাদের একটা মিক্স সোসাইটি হতে হবে এবং ডেফিনেটলি আমাদেরকে সবার কাজেই অগ্রাধিকার দিতে হবে। আমরা একটি সংবাদ শিরোনামকে খুব গুরুত্ব দিয়ে প্রকাশ হতে আমরা দেখছি সংবাদপত্রগুলোতে, সেটি হচ্ছে যে গতদিন বিএনপি চেয়ারম্যান এবং সম্ভাব্য প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি জামায়াত নেতা ডক্টর শফিকুর রহমান এবং এনসিপি নেতা জনাব নাহিদ ইসলামের বাসায় গিয়েছিলেন এবং এটিকে শিরোনামে আমরা যেটি দেখতে পাচ্ছি যে ইতিবাচক রাজনীতির নতুন বার্তা হিসেবে উল্লেখ করা হয়েছে। আমিও এটাকে মনে করি যে ইতিবাচক রাজনীতির নতুন বার্তা। আর আমাদের কিন্তু তারেক রহমানের কাছে সম্ভাব্য প্রধানমন্ত্রী, তার কাছে আমাদের কিন্তু অনেক প্রত্যাশা। এই প্রত্যাশাটা অমূলক না, কারণ এখন দল হিসেবে তার দলই তো সংখ্যাগরিষ্ঠ বা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এখন এই যে উনি গেলেন এদের কাছে, তাতে কি উনি ছোট হয়েছেন? মোটেই ছোট হননি। বরঞ্চ ওই দুই দলের বা ওই দুইজনের যারা সমর্থক তাদের সবার ভেতরেই একটা ভিন্ন চিন্তা আসবে যে না, ইনি তো একটু ভিন্ন, ইনি তো উন্নাসিক না, উনি তো স্নব না। এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমি ভীষণভাবে খুশি হয়েছি যে উনি গেছেন এবং যথাসময়েই গেছেন, শপথ গ্রহণের আগেই গেছেন। এবং আমার ধারণা যে যদি তারেক রহমান তার নিজের দল এবং অন্যান্য দলের সহযোগিতা নিয়ে দেশ গড়ার কাজে নিয়োজিত হতে পারেন, তাহলে দেশের উন্নতি হবে। এবং বিরোধী দলকেও খেয়াল রাখতে হবে, বিরোধী দল বা অন্য যারা থাকবে তাদেরকেও খেয়াল রাখতে হবে, তারা যদি সহযোগিতা না করে ক্ষতি তাদেরই হবে। সুতরাং সহযোগিতা করে, এই সুযোগ তো যেমন আগের সরকারে কিন্তু কারো কিছু সহযোগিতা বা কোনো কিছু বলারই সুযোগ ছিল না, এখানে তো তা নাই। এখানে তো স্বয়ং সম্ভাব্য প্রধানমন্ত্রী, ভাবী প্রধানমন্ত্রী উনি নিজে এসে দেখা করে গেছেন। এটা যে রাজনৈতিক একটা সুন্দর শিষ্টাচার, এই শিষ্টাচারটাকে অক্ষুণ্ণ রাখতে হবে এবং আমাদেরকে এটাকে প্যাট্রোনাইজ করতে হবে যে না, এটাই হওয়া উচিত। একটা গণতান্ত্রিক দেশে, একটা গণতান্ত্রিক পরিবেশে এটাই হওয়া উচিত। সুতরাং এখানে যদি আবার কেউ ওই ব্যাকডোরে খেলা খেলতে যায় তাহলে মুশকিল হবে। আমি মনে করি যে তারেক রহমানও সতর্ক থাকবেন। বিশেষ করে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এখন তারেক রহমানের জন্যে। উনি প্রধানমন্ত্রী হলে ওনার সাথে যারা থাকবে তাদের সবাইকেই ওনার বেছে নিতে হবে এমনভাবে যে কোনো দুর্নীতিবাজ বা যার বিরুদ্ধে কোনো সমস্যা বা কোনো কমপ্লেইন ছিল, কোনো অভিযোগ ছিল, এই ধরনের কাউকে যেন উনি তার আশেপাশে না রাখেন। কারণ এরা থাকলে পরেই সুযোগ মতন ছোবল মারবে এবং সুযোগ মতন তারা চেষ্টা করবে পলিউট করতে পরিবেশটা। আমরা প্রাধান্য পেতে দেখছি গণমাধ্যমগুলোতে আগামীকালের শপথ অনুষ্ঠানটি, এবং শপথ অনুষ্ঠানে আমরা জানি যে এবার ব্যতিক্রমীভাবে বঙ্গভবনের বদলে জাতীয় সংসদে দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠানটি হবে। সকালে সংসদ সদস্যদের শপথের পর বিকেলে মন্ত্রিসভার শপথ, এবং আরেকটি শিরোনামে যেটি দেখতে পাচ্ছি আমরা যে সংবিধান সংস্কার পরিষদেরও শপথ আগামীকাল হবে। হ্যাঁ, এটা তো মানে সমস্ত শপথ একবারে হয়ে গিয়ে কাজ শুরু হবে এরকম একটা ব্যাপার এসে যাচ্ছে। এটা ঠিকই আছে, তবে আমি জানি না যে সংসদের দক্ষিণ প্লাজায় এটা করার মূল কারণটা কি। তবে আমি একটা ব্যাপারে সবাইকে সতর্ক করে দিতে চাই। পরশুদিন ইন্টারকন্টিনেন্টাল হোটেলে জনাব তারেক রহমানের প্রেস কনফারেন্স হয়েছিল। সে প্রেস কনফারেন্সে দুটো জিনিস আমার কাছে খুব আপত্তিকর মনে হয়েছে। প্রেস কনফারেন্স শুধু প্রেসের লোকই থাকবে, এখানে দলীয় লোক যাওয়া উচিত না, দলীয় লোক থাকা উচিত না। যদি থাকেও তারা সাইলেন্ট অবজারভার হিসেবে থাকবে। কিন্তু আমি দুটো জিনিস দেখলাম। একটা দেখলাম যে সাংবাদিকরা, এমনকি বিদেশি সাংবাদিকরাও দাঁড়িয়ে আছে আর দলের কর্মীরা জায়গা দখল করে আছে। এটা কাম্য ছিল না। সেকেন্ড হলো, প্রেস কনফারেন্সে হাততালি, তাহলে তো সে আবার ওই শেখ হাসিনার স্থাপকদের কথাই আমাকে মনে করিয়ে দেয়। প্রেস কনফারেন্সে এক একটা প্রশ্ন পরে হাততালি, সাংবাদিকরা তো হাততালি দেয় না বা হাত দেবে না, স্থাপকরা দিয়েছিল, যারা তেলবাজি করেছে তারা দিয়েছিল। কিন্তু এখনও সেই জিনিস যদি রিপিট হয় তাহলে তো আমরা আস্তে আস্তে সেই আগের দিকেই চলে যাব। এটা তো হতে পারে না।
এত রক্ত, এত সংগ্রাম, এত কিছুর পরে এটা তো হতে পারে না। এই ব্যাপারগুলোতে তারেক রহমানকে শুরু থেকেই সতর্ক থাকতে হবে এবং এগুলো কন্ট্রোল করতে হবে। এটা আমার কাছে ভীষণ দৃষ্টিকটু লেগেছে। যেমন তারেক রহমানকে মহামান্য বলে, আমি ছিলাম সেখানে উপস্থিত, তারেক রহমানকে মহামান্য বলেছিল শেরাটনের যেই প্রেস মিট হয়েছিল সেখানে উনি বলেছিলেন যে না, আমাকে দয়া করে মহামান্য বলবেন না বা মাননীয় বলবেন না। তো এই যে ব্যাপারটা, ওনার ভিতরে অসম্ভব রকম চেঞ্জ এসছে, পজিটিভ ফ্লো এসছে, পজিটিভ ভাইব্রেশন আমি দেখছি। যেগুলো তো নষ্ট হয়ে যাবে এই জিনিসে, এই তোষামতকারী এবং এদের। কারণ প্রেস কনফারেন্সে হাততালি হবে কিসের জন্য বারবার? আমি জানি না আপনি খেয়াল করেছেন কি না। এই ব্যাপারগুলোকে সতর্ক থাকতে হবে। কারণ খেয়াল রাখতে হবে তারেক রহমানকে যে তাকে ডুবানোর জন্য বাইরের লোক লাগবে না, তার আশেপাশের লোকজনই যথেষ্ট হবে। আমরা আরেকটি শিরোনামে যাই। ভোটের 4 দিনের মাথায় বিক্ষোভে নামছে জামায়াত সহ 11 দল। নির্বাচন পরবর্তী সহিংসতার প্রতিবাদে এই বিক্ষোভের কথা বলা হচ্ছে। এই যে নির্বাচন পরবর্তী সহিংসতার কথা তারা বলছে, হয়নি আমি তা বলবো না, হয়েছে। এর চাইতে তো অনেক অনেক বড় ম্যাগনিটিউডের সহিংসতা সবসময় দেখে এসেছি। এক পেশে এক চেটিয়া ইলেকশন যখন হয়েছে তখনও দেখেছি। এইটা তো তেমন বড় কিছু না, কিন্তু এটা নিয়ে 4 দিনের মাথায় জামাত মানে 11 দলীয় জোট তারা নেমে গেল, এটা আমার কাছে খুব একটা ভালো লাগছে না। কারণ ওই যে মানে রাজনৈতিক শিষ্টাচার এবং সেটা সম্পর্ক, যেটা সুন্দর বন্ধন, যেটা সেটাকে নষ্ট করতে হলে পরে এই জিনিসগুলোই যথেষ্ট। সবাই এখন বিএনপি, প্রত্যাশার পেশাদার প্রশাসন কত দূর, এটিও একটি সংবাদ শিরোনাম আমাদের সামনে রয়েছে। হ্যাঁ, এটা তো খুবই জরুরি একটা ব্যাপার, কিন্তু আমি জানি না যে এখানে কতটুকু কি করা যাবে। কারণ হলো যে এখনও তো প্রশাসনে আপনার পূর্ববর্তী রিজিমের লোকজনই বসে আছে। এদেরকে তাদের মাইন্ডসেট চেঞ্জ করে, তাদের মানসিকতা পরিবর্তন করে এই দেশের পক্ষে গণতন্ত্রায়নের পথে তাদেরকে কতটুকু আনা যাবে আমি জানি না, তবে সেটা করতে হবে। এবং এটা কিন্তু যদি মাথায় না রাখে, এই সামনে যেই সরকার আসছেন তারা যদি এটা মাথায় না রাখে তাহলে খুব ভুল করবে। তাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে যে প্রশাসন এবং সব জায়গায় তাদেরকে ডাবল মনিটরিং করতে হবে। কারণ সেখানে রয়ে গেছে এবং এদেরকে রাতারাতি মানে ভোরবেলা উঠে ঘুম থেকে উঠে বলবেন যে সব শেষ, ক্লিয়ার হয়ে গেছে, সেরকম হওয়ার কোনো সুযোগই নাই। কারণ প্রত্যেকটা সেক্টরে 3 স্তর, 4 স্তর, 5 স্তর পর্যন্ত দলীয়করণ করা হয়েছিল। এটা ক্লিয়ার হতে ইট উইল টেক টাইম, এবং সেই সুযোগটা যেন আবার নতুন করে তারা মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেটা খেয়াল রাখতে হবে। এবং প্রশাসনকে যদি ঠিক মতন চালানো যায় তাহলে বাকি সব কিছুই স্মুথলি চলবে। আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে প্রতিশোধ পরায়ণতার বদলে সহনশীলতা এবং প্রশাসনে পেশাদারিত্ব, এই কথাগুলো আমরা গেল দিনের সংবাদ শিরোনামে দেখেছি। এবং আমাদের আসন্ন যে প্রধানমন্ত্রী, তার বরাত দিয়েই আমরা এই ধরনের শিরোনাম, তার বক্তব্যের বরাত দিয়ে আমরা দেখেছি। তো এখনকার যে বাস্তবতা, আমাদের যে সামাজিক যে সংস্কৃতি বিদ্যমান, যে বাস্তবতা, সেখানে এর বাস্তবায়নের সম্ভাবনা আপনি কতখানি দেখছেন? এইটা বাস্তবায়নের সম্ভাবনা, সুপারিশগুলো যদি না, এটা বাস্তবায়নের সম্ভাবনা আমি দেখছি 100% সম্ভাবনা আছে। এবং মূল ব্যাপার হচ্ছে যে প্রাইম মিনিস্টার হিসেবে তারেক রহমান যদি চান তাহলে সব কিছু হবে। কারণ যখন সবাই দেখবে যে না, উনি তো বারবার রিপিট করছেন যে কোনো প্রতিহিংসা নয়। ওনার মায়েরও কিন্তু একই কথা ছিল, আমাদের দেশনেত্রী খালেদা জিয়া, ওনারও কিন্তু একই কথা ছিল যে প্রতিহিংসা দিয়ে ভালো কিছু হয় না। উনি মায়ের এই জিনিসটাকে নিয়েছেন, এবং এটা যদি উনি সঠিকভাবে মানেন এবং নিজে মেনে অন্যদেরকে বানানোর চেষ্টা করেন তাহলে পরে ভালো হবে। এবং সত্যি সত্যি প্রতিহিংসা দিয়ে আসলে কিছু হয় না। প্রতিহিংসা দিয়ে আরও মানে জিনিসটাকে ঘনীভূত করা হয় এবং আরও ক্রিটিক্যাল করা হয়। প্রতিহিংসাই আনে, কিন্তু প্রতিহিংসাকে মেরে, আপনি দেখেন পার্শ্ববর্তী দেশ, ইন্দিরা গান্ধীকে যে মারল, রাজীব গান্ধী কিন্তু তার পরিবারের খোঁজ খবর রেখেছেন, যে তাদেরকে উড়িয়ে দেয় নাই, মেরে দেন নাই, জ্বালিয়ে দেয়নি, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেয় নাই। তো এই জিনিসগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে।
আমাদের রমজান একদম কাছাকাছি। এর মধ্যে রমজানকে ঘিরে একটি শিরোনাম, এটি আমরা প্রতি বছরই দেখি এরকম শিরোনাম, সরবরাহ পর্যাপ্ত তবু চড়া রমজানের বাজার। এই যে চড়া থাকে রমজানের বাজার, এখানে আমি বলি যে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু গত বছরের রমজানে অত্যন্ত সাফল্যের সাথে বাজার নিয়ন্ত্রণ করতে পেরেছিল। এখন এই সরকার কিন্তু শপথ নেওয়ার পরদিনই রমজান চলে আসছে। এই সরকারকে এই ব্যাপারে খুব স্ট্রিক্ট থাকতে হবে। আমি বাজারে দেখলাম 70 টাকা পেঁয়াজ, কোনো কারণই নাই। আমাদের বাম্পার ফলন হয়েছে এবং পেঁয়াজে সয়লাভ, সেখানে 70 টাকা হওয়ার কোনো কারণ নাই। অথচ এই 70 টাকা যদি চাষি পেত, আমি খুশি হতাম। চাষি কিন্তু পেয়েছে 20 টাকা বা 25 টাকা, বাকিগুলো সব মধ্যস্বত্বভোগী এবং সিন্ডিকেট। এই সিন্ডিকেটকে ভাঙতে হবে। তারেক রহমানের সামনে দুটো চ্যালেঞ্জ মূলত, একটা হলো এই চাঁদাবাজ এবং সিন্ডিকেটকে ভাঙতে হবে, দ্বিতীয় হলো যে দলীয় লেফাফা পড়ে এই যে মাস্তানি করা এবং বিভিন্ন জায়গায় আনওয়ান্টেড সুযোগ সুবিধা নেওয়া, এই জিনিসগুলো তাকে কন্ট্রোল করতে হবে। আমরা দেখেছি যে এবারও নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে 59% আমার যতদূর মনে পড়ে যে ব্যবসায়ী। তো ব্যবসায়ী হলে ব্যবসায়ীরা তাদের স্বার্থ দেখবে, কিন্তু এখানেই প্রাইম মিনিস্টারকে কন্ট্রোল করতে হবে যে হ্যাঁ, তোমরা ব্যবসা করো তোমাদের ব্যবসার জায়গায়, ঠিক মতন করো, কিন্তু দেশের জনগণ যেন সাফার না করে। কারণ আমাদের তো এই একটা মাস আমরা যেখানে 90% হলাম আমরা মুসলিম এবং এখানে রোজা সবাই রাখে, তো সেখানে এই জিনিসপত্র যদি আমাদের হাতের কাছে না থাকে, মুঠোর ভিতরে না আসে, তাহলে তো মুশকিল হবে। আর একটা জিনিস হলো যে ট্রাক সেল, টিসিবি কিন্তু ট্রাক সেল কী কারণে বন্ধ রেখেছে আমি জানি না। এই টিসিবি যদি এখন ট্রাক সেল না করে, এটা খুব নেগেটিভ একটা ইম্প্যাক্ট পড়বে পুরো সবার উপরেই। অনেক অনেক ধন্যবাদ জনাব কাজী রওনক হোসেন আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আমাদের সম্মানিত আলোচক সবশেষ যেটি বলছিলেন যে এই বাজার ব্যবস্থাপনার জন্য জরুরি যেগুলো ট্রাকসেল সহ ব্যবস্থা, সেগুলোও যেমন বজায় থাকবে, তেমনি বাজারের গোড়া থেকে যে মনিটরিংয়ের ব্যবস্থা, যাতে কেউই অসাধু উপায়ে বাজারকে নিয়ন্ত্রণ করতে না পারে এবং সাধারণ মানুষের নাগালের বাইরে রমজানের বাজারকে নিয়ে যেতে না পারে, সেই বিষয়ে আসন্ন যে সরকার রয়েছে তাদের আমরা দৃষ্টি আকর্ষণ করছি। ভালো থাকবেন সবাই। সংবাদপত্রে বাংলাদেশের আজকের পর্বটি এই পর্যন্তই।